ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির হয়ে এই সালকা কামিতে হাঙ্গার স্ট্রাইকের একটা ধর্নার মতো করে আমরা সংগঠিত করেছি এবং এটা চলছে সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জনগণ বা এখানকার সকলেই জানেন ত্রিপুরা রাজ্যে মূল যে জনগোষ্ঠীরা ভারত স্বাধীনতার পর যে ভারত ভাগ হয়েছিল সেই ভারত ভাগের ফলে যে জনস্রোত ত্রিপুরায় এসেছিল 1951 সালের মধ্যেই ত্রিপুরার মূল জনগোষ্ঠীরা সংখ্যাগুরু থেকেই সংখ্যালঘুতে পরিণত হয়েছিল এবং সেখানেই থেমে থাকেনি এই জনস্রোত বাংলাদেশের জন্ম পর্যন্ত এবং আমরা যতটুকু দেখেছি এই পর্যন্ত 24শে মার্চ 1971 সন পর্যন্ত চলে এসছে এবং তারা সেই অনুযায়ী ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী ভারতের নাগরিক হিসেবেও গ্রাহ্য করেছে। কিন্তু আমরা তখন থেকে উত্তরোত্তর আমরা কি দেখেছি এখানকার মূল জনগোষ্ঠী শতকরা 93% থেকে শতকরা 31%। এখন আমরা যদি শতকরা 31% বলি সেটাও ভুল হবে। কি কারণে ভুল হবে আপনারা যদি দেখেন পত্রপত্রিকায় দেখেন এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে না মূলত আমি এটাই বলছি শুধু সেই উদ্দেশ্যটা আমরা বললেই হবে না না কি কারণে আমরা চাইছি সেটা তো আমরা বলতে হবে। তো আপনারা একটু শুনুন যদি আপনারা পরবর্তী সময় কাজটা যদি করতে হয় অবশ্যই এই 1971 সালের পরবর্তী থেকে এখন পর্যন্ত এই রাজ্যে কিন্তু জনস্রোত চলছে। এটার প্রমাণ যদি দিতে হয় সেটার প্রমাণও আমি দিতে পারি। আমার কাছে সেই ফিগারগুলি ডাটাগুলি রয়ে গেছে। ত্রিপুরাতে না করেও এখন ত্রিপুরার জনসংখ্যা হচ্ছে 37 লক্ষ। এই 37 লক্ষর পরেও ত্রিপুরাতে এখানে আরও না করেও 25 লক্ষের মতো অতিরিক্ত জনসংখ্যা রয়ে গেছে। ঠিক আছে, এটার যদি ডাটা দিতে হয় আমি পরবর্তী সময়ে দেব। তো এই সব যদি চলতে থাকে এবং প্রত্যেক দিন পত্রপত্রিকায় দেখবেন যে বাংলাদেশ থেকে ওইখানেও তাদের জমি জমা আছে, এখানেও এসে বৈধ অবৈধভাবে যে কোনোভাবেই হোক এইখানে তারা বসবাস করছে। এটারও যদি প্রমাণ দিতে হয় এটারও আমি প্রমাণ দিতে পারবো। ওইখানেও তাদের ভোটাধিকার রয়ে গেছে, এইখানেও ভোটাধিকার প্রয়োগ করছে। হ্যাঁ, আমাদের আগরতলাতেই বসবাস করছে। এইভাবে আমরা উত্তরোত্তর প্রতি বছর প্রতিনিয়ত সংখ্যালঘুতে পরিণত হচ্ছি। এটাতে কেউ আওয়াজ তোলার লোক নেই। আমরা আওয়াজ তুললে আমাদেরকে বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক, শান্তি সম্প্রীতি বিরোধী। কিন্তু আমরা এখন অস্তিত্বের দ্বারগোড়ায় দাঁড়িয়ে আছি। আন্দামানে যারা মূল জনগোষ্ঠী সংখ্যালঘুতে পরিণত হয়েছে সেটা নিয়ে তো আমার মনে হয় না ভারত সরকার বা কোনো রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলে। এটা আপনাদের জানা আছে, এটা নতুন করে কোনো কথা বলতে হয় না। তো সেই কারণেই আমরা যে ঐতিহাসিক কারণে ত্রিপুরাতে সংখ্যালঘুতে পরিণত হয়েছি সেই ঐতিহাসিক কারণেই অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যে অঞ্চলটা আছে সেই অঞ্চলকে নিয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের দাবি জানাচ্ছি এবং সেই জন্যই আজকে আমরা এখানে হাঙ্গার স্ট্রাইক সংগঠিত করছি। আজকে যে আপনাদের সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হবে? না, সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত হবে। তো এই
তারপর আপনাদের নেক্সট এই পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ আমি কোনো একজন এখানে যিনি দায়িত্বশীল অফিসার আমার সঙ্গে দেখা করেছেন, ওনাকে আমরা বলেছিলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা এখন পর্যন্ত 2015 থেকে আমরা আন্দোলন চালিয়ে এসেছি। শান্তিপূর্ণ আন্দোলন আমরা সারা এডিসি এলাকায়, সারা ত্রিপুরাতে আমরা করব। পরবর্তী আমরা এডিসি এলাকা নিয়ে বন ঘোষণা করব। এরপরে যদি দরকার হয় সেই অনুযায়ী আমরা কি করতে পারি, মানে কি পদক্ষেপ নেওয়া যায়, আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু এই দাবি না পাওয়া পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পরিকাঠামো বা সংবিধানের পরিসরে থেকে সংবিধানে যা যা প্রাবধান আছে, সংবিধানে যা যা সংস্থান আছে, সেটা নিয়ে আমরা আন্দোলন করব। এবং এই যে আমরা যে কোনো আশ্বাস আমি পেয়েছেন কি? মানে বলছি আপনাকে, আমরা যে দাবিটা চাইছি সেটা সংবিধানের একটা 3 নং ধারা অনুযায়ী আমরা চাইছি। সুতরাং এটাকে বলা যাবে না সংবিধানের বাইরে বা একটা সাম্প্রদায়িক দাবি। সংবিধানের যে জিনিসটা আছে সেটা আমরা দাবি করছি। সেটা নিয়ে কেউ যদি জোর করে সাম্প্রদায়িক বলে, শান্তি সম্প্রীতির বিরোধী বলে, আমরা সেটা মানব না। তো এই যে দাবি আমরা আরও আগে করা উচিত ছিল, আমাদের আরও আগে বোঝা উচিত ছিল। তো এই দাবিটা নিয়ে তো অনেকেই জনজাতির লোক যারা রয়েছে অনেকেই কিন্তু আন্দোলন করেছে এর আগে। তো এই বিষয়ে কি বলবেন? অনেকে আন্দোলন করেছেন, যারা আন্দোলন করেছেন তারা আন্দোলন ছেড়ে দিয়েছেন এবং ত্রিপুরাল্যান্ডের নামে একটা সেন্টিমেন্ট ইস্যু তৈরি করে পাওয়ারে এসছেন, ক্ষমতায় এসছেন। কিন্তু তারা যে একটা ভারতীয় রাজনৈতিক পার্টির সঙ্গে যে আঁতাত করেছেন, সেই আঁতাতের মূল বিষয়বস্তু ত্রিপুরাল্যান্ড না। এর জন্যই তারা কিন্তু আজকে ত্রিপুরাল্যান্ডের কথা বলে না। বললেও এটা শুধুমাত্র কিনা বলে একটা নির্বাচনের দিকে চেয়ে বলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে 1997 থেকে মিজোরাম থেকে আসা ব্রু সম্প্রদায় থেকে যারা এসছেন 1997 থেকে প্রায় 22 বছর যাবৎ ত্রিপুরায় তারা কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন সাব ডিভিশনের বিভিন্ন স্থানে শিবিরে অবস্থান করছেন। কিছুদিন আগে দেখা গেছে যে তাদেরকে রেশন বন্ধ করে দেওয়া হলো। যারা শিবিরে আছে আপনারা সবাই জানেন, উদ্বাস্তু হিসেবে শিবিরে থাকলে, সরকারি স্বীকৃত শিবিরে থাকলে এইভাবে রেশন বন্ধ করে দেওয়া যায় না। যেহেতু তাদেরকে মিজোরামে পাঠানো হবে, মিজোরামে যদি পাঠাতেই হয় তাদেরকে মিজোরাম সরকারের সঙ্গে সব কিছু ঠিক করে, সব কিছু বোঝাপড়ার মধ্যে তাদেরকে পাঠানো হোক। এবং মিজোরামে যদি পাঠানো না যায়, এই লোকগুলি, এই ব্রু জনগোষ্ঠীর লোকগুলি, আমি বলছি, ইন্টারাপ্ট করছি, জিনিসটা কিন্তু সেন্ট্রাল ইস্যু। আমি বলছি সেন্ট্রাল ইস্যু বলেই বলছি, যারা এই লোকগুলি এখানে যারা আছেন তারা অনেকেই ডুম্বুর যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট 1972 সনে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হয়েছিল, সেইখানে অনেক লোক উচ্ছেদ হয়েছিল। এই উচ্ছেদ লোকদের মধ্যে তারা ত্রিপুরার লোক। আমরা যদি বাংলাদেশ থেকে আগত লোকদেরকে ত্রিপুরাতে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যদি আমরা তাদেরকে বন্দোবস্ত করে দিতে পারি, তাদেরকে কিনা বলে বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তারা তো ত্রিপুরার লোক, তারা ত্রিপুরাতে থাকতে পারবে না কেন? তারা তো বাংলাদেশ থেকে আসেননি, তারা ভারতবর্ষ থেকে আরেকটা ইয়ে থেকে, এবং অনেকেই তারা ত্রিপুরা থেকে গেছিল এরকম লোক। আর একটা অংশ হচ্ছে অনেকেই ত্রিপুরা থেকে গেছিল, আরেকটা অংশ হচ্ছে মামিত ডিস্ট্রিক্ট। বর্তমান মামিত ডিস্ট্রিক্ট এটা ত্রিপুরার অংশ ছিল, এটা আপনারা জানেন কিনা জানি না। এই ত্রিপুরার অংশ 1874 সনে তখনকার ভারতবর্ষে যারা শাসক ছিলেন ইংরেজরা,
একটা নির্দেশিকা জারি করে 863 বর্গ কিলোমিটার না, বর্গ মাইল জায়গা লঙ্গাই নদীকে সীমানা নির্ধারণ করে তখন কুকি যে কিনা বলে এটা বিদ্রোহ, এই বিদ্রোহের জন্য তাদেরকে এই পোর্শনটা সাময়িকের জন্য দেওয়া হয়েছিল। ভারত থেকে ইংরেজরা যাওয়ার পরে এই জায়গাটা আমরা আর ফিরে পাই নাই। তো এই কারণেও ব্রু জনগোষ্ঠীর লোকরা ওইখান থেকে চিরাচরিতভাবেও ছিল এবং একটা অংশ আমাদের এখানে চলে গেছে। সুতরাং এটা নিয়ে যদি বলে এটা সেন্ট্রালের বিষয়, এটা রাজ্যের বিষয়, তো কথা তো এটাই। আমি একটা কথা বলছি, আমি যদি সময় হয় আমি আপনাকে দেব। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল কোনো একটা সিলেবাসে ছিল, হিন্দির একটা লেখকের কি বিজয় কৃষ্ণরা, ওইটাই ঠেলাঠেলি। একটা লোক ঝড়ের ইয়েতে গাছের চাপা পড়েছিল, লোকটা জীবিত। যখন খবর দেওয়া হলো, ফরেস্ট বলছে এটা হর্টিকালচারের বাগান, আমরা করবো না। এরপরে এগ্রিকালচার বলছে এটা হর্টিকালচারের। ওই লোকটা সেইভাবে করতে 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 4 দিনের মাথায় কেউ আর দায়িত্ব নেয় না, গাছটা সরানো হয় না, মারা গেল। এইটাই যদি আমাদেরই হয়, আমার কথা বলার অর্থ হচ্ছে এই যে সমাধান করতে হবে, এটা ঠেলাঠেলি করলে চলবে না। স্টেট যদি বলে সেন্ট্রালের ব্যাপার, সেন্ট্রাল বোর্ড যদি বলে স্টেটের ব্যাপার, এইভাবে এটাকে অসমাপ্ত অবস্থায় রাখা যায় না। 22 বছর ধরে এখানে আছে। এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে কেউ যদি আসে 7 বছর পর্যন্ত 6 বছর পর্যন্ত থাকার পরে এখানে সে সিটিজেনশিপ পাবে। সে আমাদের ভারতবর্ষের লোক, এটাই আমরা সমাধান করতে পারছি না। 22 বছর একটা সমস্যা সেইভাবে কাঞ্চনপুরে গিয়ে আছে। এই সমাধানটা অতি সত্বর করা হোক এবং সুস্থভাবে করা হোক। যেভাবে তাদেরকে সুস্থ পুনর্বাসন দেওয়া দরকার, এখানেই দেওয়া হোক, মিজোরামেই দেওয়া হোক, তাদেরকে সুস্থভাবে পুনর্বাসন দেওয়া হোক।